রিসিভারটা কানে লাগাতেই চমকে উঠলাম। সময় মতো সামলে না নিলে হাত ফসকে হয়তো ওটা পড়েই যেত। ওপার থেকে ভেসে এলো অভ্রর মায়ের গলা। গলা বললে বোধহয় ভুল হবে, কান্না, ভয় এবং দুশ্চিন্তায় দলা পাকানো একটা অস্ফুট আওয়াজ মাত্র। অসংলগ্ন কাঁপা কাঁপা কটা কথা, এবং যেটা শুনেই আমার পায়ের রক্ত তখন মাথায় ওঠার জোগাড়। কোনো কিছু জিজ্ঞাসা করবার অবকাশটুকু পেলাম না। তার আগেই লাইনটা হঠাৎ কেটে গেল না, অভ্রর মাই ছেড়ে দিল। কয়েক পলকের জন্যে থমকে গেলাম যেন। অভ্র এবং অভ্রর মা পুলিশি হজ্জুতে। এই যে ভাবাই যায় না। তাড়াতাড়ি ফাইলপত্র গুটিয়ে রেখে একরকম দৌড়েই বলতে গেলে দোতলায় উঠে গেলাম। তারপর কখন যে পাজামা বদলেছি, গেঞ্জির ওপরে বুট শার্ট চাপিয়েছি, আর বুটের বদলে পায়ে গলিয়েছি স্যান্ডেল জোড়া, খেয়ালই ছিল না। খেয়াল হলো যখন চৌরঙ্গীর মোড়ে ট্রাফিকের জ্যামে আটকে গিয়ে আটকালো আমার স্কুটার, আর রিস্টের দিকে তাকাতে গিয়ে নজরে পড়ল ঘড়িটা নেই। মানে আর কিছু নয়, পড়ে আসতেই ভুলে গেছি। গাড়ির সব রকম হর্নের আওয়াজ, ডিজেলের কালো ধোঁয়া আর নাক জ্বালা করা চড়া গন্ধ, লোডশেডিংয়ের বীভৎস অন্ধকার এবং সবার উপরে কানে লেগে থাকা অভ্রর মায়ের অস্ফুট কাতরোক্তি তখন বুঝি আমায় শুধু পাগল করতে বাকি রেখেছে। কোনো দিন যদি একটা কথা শুনলো আমার। বহরমপুরে থাকার সময় আমার পাশের কোয়ার্টার্সের একটি পরিবারের সঙ্গে এমন একটা মাখামাখি করে বসলো, যে কোনো একটা উপলক্ষ হলেই নিমন্ত্রণের লাল চিঠি সেখান থেকে আসবে, এবং শুধু এলেই হবে না, যোগও দিতে হবে প্রতিটি অনুষ্ঠানে, নইলে নাকি মান সম্মান সব খোয়া যাবে। হাজার হলেও একজন অফিসারের বউ তো। যতই বোঝাই না কেন, 1 টাকা ট্রেন ভাড়া আছে, যখন তখন অফিস ছুটি নেওয়ার ঝামেলা আছে, ছেলে দুটোর পড়াশোনার ক্ষতি হবে, কিংবা প্রতিবার সোনার জিনিস দিয়ে লৌকিকতা করাও সম্ভব নয়। তা কে কার কথা শোনে? হয় চিৎকার করে পাড়া কাঁপাবে, নয়তো পা ছড়িয়ে কাঁদতে বসে যাবে। প্রথম বোঝাবার চেষ্টা করেছি অনেক, কিন্তু হালে পানি না পেয়ে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছি। ছি, ওকে বোঝানো মানে ফুটো পাততে ঘি ঢালা। সম্প্রতি আবার সেই রকম একটা চিঠি এসে হাজির হয়েছে, এবং সেই উপলক্ষেই অভ্রকে সঙ্গে নিয়ে আজ বিকেল এসে বেরিয়েছে যোগুবাবুর বাজারের কাছে আমার এক বন্ধুর দোকান থেকে যা কিছু হয় একটা গয়না কিনতে। অভ্র অবশ্য যেতে চায়নি, কিন্তু মায়ের বড় বড় চোখের সামনে মুখোমুখি দাঁড়িয়ে একেবারে না বলার মতো মনের জোর তার নেই। শুভ্রর কথা অবশ্য আলাদা। খাওয়া দাওয়া তো দূরের কথা, স্কুল থেকে ফিরে জামা জুতো খোলার অবসরও তার হয় না। দে ছুট খেলার মাঠে। সন্ধ্যের আগে আলো থাকতে থাকতেই ওরা দোকানে গিয়ে পৌঁছেছে ঠিকই, কিন্তু বিপদটা বেঁধেছে বলতে গেলে ওরা যাওয়ার পরপরই। চারিদিকে আয়না ফিট করা সোনার উপর দোকানে আলো টালোগুলো একটু আগে ভাগে জেলে দেয়া হয়। অভ্ররা যখন পৌঁছায়, বাইরে দিন থাকলেও দোকানে তখন রাত, অর্থাৎ সবকটা জোরালো বাতি জ্বলছে, এবং আয়নায় আয়নায় প্রতিবিম্বিত হচ্ছে হাজার হাজার রূপোর বাসনের সেট, কালো কালো মানুষের মাথা আর হাত মুখ নাড়ার ছবি। যদিও দোকানে তখন অভ্র এবং তার মা ছাড়া ছিলেন ভারী ভুরি চেহারা 3-4 মহিলা এবং অল্প বয়সী একজোড়া দম্পতি। বিমল আমার বন্ধু এবং তার ভাই অমল, 2 ভাই ব্যস্ত ছিল খদ্দের সামলাতে। কর্মচারী দুজনের একজনের ধুনো গঙ্গা জল দেওয়ার উদ্যোগ করছে, আর একজন কলাপসিবল গেটটা আধখানা বন্ধ করার ব্যবস্থা করছে। আজকাল দিনকাল তো বড় খারাপ, বেশিরভাগ সময় গেট বন্ধ রাখতে হয়। অভ্ররা পৌঁছল ঠিক সেই সময়টাতেই। জুয়েলারি শপের দোকানদারের চোখ শকুনের চোখকেও টেক্কা দেয়। আয়নায় আয়নায় সে চোখ যেন চারিদিকে নেচে নেচে বেড়ায়। সেই গুটি কয়েক খদ্দেরের মধ্যে সারি সারি সাজানো আংটির চ্যাটালো বাক্সটা লোহার সিন্ধুকে তুলে রাখার আগেই হঠাৎ বিমলের নজরে পড়ে একটা খোঁপ যেন ফাঁকা, অর্থাৎ
একটা আংটি সেখানে নেই। বাক্সটা বিমল অমলকে দেখাতে অমলেরও ভুরু দুটো কুঁচকে উঠল। ফিসফিস করে দু ভাইয়ে কি কথা আদান প্রদান হয়ে গেল। কাউন্টারের ওপর গয়নার অন্যান্য বাক্সগুলোর উপর কড়া নজর রাখল বিমল, আর অমল ঝুঁকে পড়ে একবার এদিক একবার ওদিকে সন্ধানী দৃষ্টিতে বুলোতে লাগল। ওদিকে তুষ্টুবাবু, বহু পুরনো কর্মচারী, কিছু একটা আন্দাজ করে কোলাপসিবল গেটটা দিলেন পুরো বন্ধ করে। কাউন্টারের ওপর হুমড়ি খেয়ে পড়ে এতক্ষণ অপর খদ্দেরদের গয়না বাক্সের দিকে জলজল করে তাকিয়ে তাকিয়ে দেখছিল অভ্যর মা। আর একবার এটা একবার ওটা নিয়ে নাড়াচাড়া করছিল মাঝে মাঝে। অমল আর বিমলের হাবভাব দেখে হঠাৎ তার মনে সন্দেহ জাগে। জিজ্ঞেস করে বসে, কি হলো? আপনারা যেন কি একটা খোঁজাখুঁজি করছেন মনে হচ্ছে। কিছু হারালো টারালো নাকি? না, মানে একটা আংটি। সৌজন্যের হাসি বজায় রেখে সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে নরম গলায় অমল ইচ্ছে করেই আমতা আমতা করে বলল, এইমাত্র ছিল, হঠাৎ দেখতে পাচ্ছি না তাই। তারপরই অল্প বয়সী দম্পতিটির দিকে সরাসরি তাকিয়ে যথেষ্ট বিনয়ের সঙ্গেই বলল, কিছু মনে করবেন না, আপনাদের রুমাল টুমালের সঙ্গে ভুল করে যদি। যতই বিনয় ভাষণ হোক, ভদ্রলোক কিন্তু চটে গেলেন। ওককাটের পাইপটা দাঁতে চেপে ধরে সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমালখানা বার করে ছুঁড়ে দিলেন তিনি কাউন্টারের ওপর, এবং সেই সঙ্গে ট্রাউজার্সের পকেটগুলো পর্যন্ত উল্টে দেখিয়ে দিলেন। তার দেখা দেখি বউটিও তার ভ্যানিটি ব্যাগটা মেলে ধরলেন অমলের সামনে। বললেন, খুলে দেখুন এর মধ্যে আছে কি না। আপনাদের ইঙ্গিতটা তো কিন্তু অত্যন্ত অভদ্র, জানেন এর জন্য। ভারী ভুরি চেহারার মহিলা 3-4জনও তখন কাউন্টার থেকে একটু তফাতে এসে দাঁড়িয়েছেন। ওর দিকে তাকাচ্ছেন আর চোখ তীক্ষ্ণ করে মেজের ওপর দৃষ্টি বোলাচ্ছেন। তাদেরও একজন চটে উঠলেন অমলের কথায়। বললেন, এই যে দেখছি আপনাদের দোকানে ঢোকাই আমাদের অন্যায় হয়েছে, এমন জানলে। আর একজন বলে উঠলেন, ভালো করে মিলিয়ে দেখুন আসলে হারিয়েছে না অন্য কোথাও কোনো খদ্দেরকে বিক্রি করেছেন। ক্যাশ মেমোটা ভালো করে চেক করে দেখুন না। কাউন্টার থেকে গয়নার বাক্সগুলো সব সরিয়ে ফেলল বিমল। তলায় কাঁচের শোকেসের খাঁজ বাঁক তন্ন তন্ন করে খুঁজল। ফুলঝাড়ু দিয়ে এধার ওধার সব বুলিয়ে দেখল। নিত্যিদানি কোষ্ঠী পাথরের আশপাশ, টেলিফোনের ধারে বিল বই, ক্যাশ মেমো, খাতাপত্র সরিয়ে ঠুকে ঠাকে ঝাড়ল মুছল, কিন্তু আংটির কোনো পাত্তা পেল না। এদিকে সময় যত গড়াচ্ছে, ওককাটের পাইপ মুখে ভদ্রলোকের মুখ চোখ ততই লাল হয়ে উঠছে। রাগে ফোঁস করতে করতে একসময় তিনি আর থাকতে না পেরে বলে উঠলেন, ওভাবে আর কতক্ষণ আমাদের ডিটেন করিয়ে রাখবেন মশাই? গেটটা খুলে দিতে বলুন, চলে যাই। সন্দেহ হয় সার্চ করে নিন আমাদের। সঙ্গে সঙ্গে তার সহধর্মিনীরও ক্রুদ্ধস্বর বেরিয়ে এলো, হ্যাঁ হ্যাঁ তাই করুন, করে আমাদের রেহাই দিন। আপনাদের তুচ্ছ একটা আংটির জন্যে আমরা হ্যারেস্ট হতে যাব কেন? ওর সঙ্গে সব মিলিয়ে ভারী ভুরি চেহারার মহিলারাও সমস্বরে বলে উঠলেন, ঠিকই তো, আমরা কি করলাম? আমাদের আটকে রাখা কেন বাপু? অব্বর মা সেই গোড়াতেই যা কথা বলেছিল, তারপর থেকে একেবারে চুপ। অভ্র অনেকক্ষণ থেকেই এটা লক্ষ্য করছিল। মায়ের অসাধারণ স্বর্ণপ্রীতির কথা ভেবে কিনা কে জানে, একসময় মায়ের কাছে সরে এসে চুপি চুপি জিজ্ঞেস করল, মা তুমি সরিয়ে রাখুনি তো আংটিটা? ধরা পড়লে কিন্তু বাবার আর পেস্টিস থাকবে না। কি বললি? ঠাস করে অব্বর গালে একটা চর কষিয়ে দিয়ে অব্বর মা বলে উঠল, আর বলবি কখনো মাকে চোর সন্দেহ করছিস? কানটা সজোরে ধরে আর একটা চর কষাবার আগেই কাউন্টার থেকে ছিটকে বেরিয়ে এলো বিমল। করছেন কি বৌদি? হঠাৎ ওকে মারধর করছেন কেন? লজ্জায় লাল হয়ে ওঠে অভ্যর মা বললে উঠল, দেখুন না ভাই ঠাকুরপো, ছেলের আসপাদ্দাটা একবার দেখুন, বলে কি না। আরে ওর কি দোষ? ছেলে মানুষ, সরল মনে ও কি না কি বলেছে। সবার দৃষ্টি তখন অভ্যর মায়ের ওপর গিয়ে পড়েছে। বলাই বাহুল্য,
যে সে দৃষ্টি সন্দেহ আর শ্লেষে ভরা। ভারী চেহারার একজন মহিলা হঠাৎ বলে বসলেন, আজকাল মানুষ চেনায় দায়, কার মনে যে কি আছে। সঙ্গে সঙ্গে অল্প বয়সী বউটিও তাকে সমর্থন জানিয়ে বললেন, তা যা বলেছেন। ওকাটের পাইপটা নিভে গিয়েছিল। দেশলাই কাঠি জেলে আগুন লাগাবার চেষ্টা করেও সেটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে না দেখে ভদ্রলোক পকেট থেকে তামাকের প্যাকেটটা বার করলেন। তারপর পরিমাণ মতো তামাক নিয়ে পাইপে ঠাসতে ঠাসতে অমলের দিকে ফিরে বললেন, এক কাজ করুন, থানায় ফোন করে দিন, একজন মেয়ে পুলিশ সঙ্গে নিয়ে যেন এক্ষুনি চলে আসে। তারপর একে একে সার্চ করে প্রকৃত চোরকে তারা ধরুক। অবশ্য আংটিটা যদি সত্যি আপনাদের চুরি হয়ে থাকে। অমলের গলা তখনও বিনীত। বলছেন যখন তাই করছি, কিন্তু এতে আমরা অত্যন্ত অস্বস্তি বোধ করি, লজ্জা পাই। আপনারা সবাই ভদ্রলোক, আর আপনাদের নিয়েই তো আমাদের ব্যবসা। এক মুখ ধোঁয়া ছেড়ে ভদ্রলোক কড়া গলায় বললেন, এবার থাক, আর বিনয় করতে হবে না, যা বলছি করুন। থানায় ফোন করে দিল অমল। তুষ্টুবাবু যেমন দরজার গোড়ায় ছিলেন তেমনই রইলেন। বিমল খদ্দেরদের চেয়ারের পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসল। অপর দিকে তাকিয়ে তার পড়াশোনার খবর নিতে লাগলো আর ঘন ঘন রাস্তার দিকে মুখ ফেরাতে লাগলো। কখন পুলিশ আসে। অপর মায়ের অবস্থা তখন শোচনীয়। লজ্জায় লাল মুখখানা আর তখন যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছে। অনেকক্ষণ এইভাবে বসে থেকে একসময় যেন অতি কষ্টে মুখখানা তুলে ফিসফিস করে সে বিমলকে বলল, ঠাকুরপো, একটা কথা বলবো ভাই, আমাকে একবার আপনার বন্ধুর কাছে ফোন করতে দেবেন? হ্যাঁ হ্যাঁ, দেব না কেন। বন্ধু পত্নীর কাছে লজ্জা পাঁচাতে বিমল একটু জোর গলাতেই ফোনটা দেখিয়ে বলল, ওই তো করুন না। বলেন তো, আমি লাইন ধরে দিচ্ছি। সবার সনিগ্ধ দৃষ্টির মাঝ দিয়ে পাশ কাটিয়ে কাটিয়ে অভ্যরমার গিয়ে রিসিভারটা তুলল। এসব কথা আমি অবশ্য শুনেছি অনেক পরে। ট্রাফিকের জ্বর ছাড়িয়ে পাতাল রেলের ধুলো উড়িয়ে আঁকা পাঁকা পথ ধরে আমি যখন গিয়ে পৌঁছালাম বিমলের দোকানে, বুঝলাম কথা কানে হেঁটে হেঁটে অনেকটা দূর এগিয়ে গেছে। দোকানের সামনে ফুটপাতের ধারে একটা পুলিশের জিপ, সেই জিপ থেকে দোকানের শেষ পর্যন্ত মজা দেখার একটা ছোটোখাটো জনতা লোহার ফটকের ফাঁকে উঁকি ঝুঁকি দিচ্ছে ঘাড় উঁচু করে। জনাতিনে কনস্টেবল দাঁড়িয়ে আছে তাদের দিক ফিরে। একজনের হাতে বন্দুক একটা, আর গেটের ফাঁক দিয়ে যা চোখে পড়ল, একজন মহিলা পুলিশ সমেত জোনা দুই অফিসার ব্যস্ত সমস্ত হয়ে ঘটনার বিবরণ শুনছেন বিমলের কাছ থেকে। বিমলের নাম ধরে একবার ডাকতেই অফিসার দুজন পিছন ফিরে তাকালেন আমার দিকে। বিমল এগিয়ে এলো সঙ্গে সঙ্গে। অফিসারের মত নিয়ে কনস্টেবলকে অনুরোধ জানিয়ে আমাকে সে ভেতরে ঢুকিয়ে নিল। আমাকে দেখে অভ্যর মা যেন ধরে পান ফিরে পেল। ধর্মর করে চেয়ার থেকে উঠে সে কিছু একটা বলতে যাচ্ছিল, বাধা দিয়ে একজন অফিসার ধমকের সুরে বলে উঠলেন, এখন একটাও কথা নয়, চুপচাপ বসে থাকুন। নিঃশব্দে ফিরে গিয়ে চেয়ারে বসে পড়ল অভ্যর মা। পলকের জন্য অভ্যর দিকে একবার তাকিয়ে দেখলাম, ও বেচারারও মুখ শুকিয়ে কাঠ। না বুঝে কি বলতে কি বলে ফেলেছে ফস করে, তার জন্য বোধহয় ভেতরে ভেতরে খুবই অনুতপ্ত। দোকানের সামনের দিকটা যেমন কাউন্টার, শোকেস, খদ্দের বসার চেয়ারে সাজানো, ভেতরের দিকেও তেমনি একটা ঘুপচি ঘর রয়েছে, সেটাও সাজানো গোছানো, আয়না লাগানো। বিশেষ কোনো খদ্দের এলে বিমলরা তাকে সোজা ওখানেই নিয়ে গিয়ে বসায়। একজন অফিসার একবার ঘরখানা দেখে এলেন ভেতরে গিয়ে, তারপর মহিলা পুলিশটিকে ডেকে কানে কানে কি যেন বললেন। ভারী চেহারা যে তিনজন মহিলা ছিলেন, মহিলা পুলিশটি প্রথমে তাদেরই একজনকে ওই ঘরে ডাকলেন। ক্ষোভে দুঃখে লজ্জায় প্রায় কাঁদো কাঁদো অবস্থায় মহিলাটি সবে এগোতে যাবেন, অল্প বয়সী ছোকরাটি হঠাৎ বাঁ ভুরু আর ঠোঁটের ডান পাশে একটা তীব্র বিদ্যুপের রেখা টেনে বাঁধা দিয়ে বলে উঠলেন, দয়া করে আমাদের পাটটা যদি আগে চুকিয়ে দেন তো বাধিত হই, আমাদেরও তো কাজকর্ম আছে।
ঠোঁট থেকে পাইপটা নামিয়ে আবার তাতে তামাক থাসতে থাসতে তির্যক দৃষ্টিতে ছোকরাটি তাকালেন অফিসারের দিকে। অফিসার জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় থাকেন? পাইকে তামাক ঠাসতে ঠাসতেই ভদ্রলোক বললেন, খিদিরপুরে। কি করেন? ব্যবসা। কিসের? আরে এত জেনে আপনার লাভ কি মশাই? কথাটা শুনে পুলিশ অফিসারের মুখখানা কড়া হয়ে উঠবার আগেই পেছন থেকে হঠাৎ অভ্র চেঁচিয়ে বলে উঠল, সত্যিই কোনো লাভ নেই মিস্টার অফিসার, কারণ উনি একটাও সত্যি কথা বলছেন না। পলকের মধ্যে সবার বিস্ময় বিমূঢ় দৃষ্টি গিয়ে পড়ল অভ্রর দিকে। পুলিশ অফিসারটি ঘুরে দাঁড়িয়ে বললেন, তার মানে? অভ্র এগিয়ে এলো সামনে, বলল, উনি খিদিরপুরে থাকেন না। কি করে জানলে? কারণ অসাধু লোকেরা কখনো সঠিক ঠিকানা দেয় না। পাইপ মুখো ভদ্রলোক চড়া গলায় বললেন, কি আবল তাবল বকছিস রে তুই? আবল তাবল? অনুকম্পার হাসি এসে অভ্র বলল, আপনি কতখানি সাধু তা প্রমাণ করতে পারবেন? আমি কিন্তু আপনার অসাধুতা এই মুহূর্তের মধ্যে প্রমাণ করে দিতে পারবো। কি বলছিস তুই অভ্র? আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে এলো। ঠিকই বলছি বাবা, ওর হাতের টোবাকো পাইপটা নাও, তাহলেই বুঝতে পারবে। ঘরের সব কটা পানির কাছেই অভ্রর কথাগুলো কেমন পোলাপের মতো শোনালো। এ ওর মুখের দিকে একবার তাকিয়েই আবার দৃষ্টি নিবন্ধ করল অভ্রের ওপর। পাইপ মুখো ভদ্রলোকের মুখখানা তো সাদা আর বউটির মুখখানা ফ্যাকাশে। অফিসার দুজন আর মহিলা পুলিশটি কেমন যেন হতভম্ব হয়ে গেছেন মনে হলো। এক মুহূর্ত চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে প্রথম অফিসারটি বললেন, কেন? টোবাকো পাইপ নিলে কি হবেটা কি? ওর মধ্যেই আংটিটা লুকানো আছে। ওর মধ্যে? হ্যাঁ, ওর মধ্যে। খুঁজে দেখুন মিস্টার অফিসার, পাইপের ওই ছায়ের মধ্যে লুকানো আছে আংটিটা। দ্বিতীয় অফিসারটি সঙ্গে সঙ্গে ভদ্রলোকের হাত থেকে ছিনিয়ে নিলেন টোবাকো পাইপটা। তারপর মেঝের ওপর সেটা ঠুকতেই ঠং করে আগুন আর ছায়ের মধ্যে থেকে আংটিটা বেরিয়ে এলো। ঘরের সবার চোখ যেন পলকা পড়া বন্ধ হয়ে গেছে। তখন অভ্রকে কাছে টেনে নিয়ে প্রথম অফিসারটি বললেন, তুমি বুঝলে কি করে যে ওর মধ্যে আংটিটা আছে? বুঝলাম, কারণ প্রথম থেকেই আমি লক্ষ্য করছি পাইপে বারবার ভদ্রলোকের টোবাকো মিক্সচার ভরছেন, কিন্তু কোনো বারই জমা ছাইটা ফেলছেন না। অথচ পাইপের নিয়ম হলো নতুন মিক্সচার ভরবার সময় পুরনো ছাইটা ঠুকে ফেলে দেওয়া। কাউন্টারের ওপারে দাঁড়িয়ে এতক্ষণ বিমল কেমন হতভম্ব হয়েছিল অভ্রর দিকে। আংটি ফিরে পাওয়ার আনন্দের চেয়েও বোধহয় বেশি মুগ্ধ হয়েছে সেই অভ্রর এই অভাবিত বুদ্ধি দেখে। অবাক গলায় সে জিজ্ঞেস করলে, তাই এই কথাটা তুমি গোড়াতে বলনি কেন? তাহলে তো আর থানায় ফোন করতে হতো না, আর এদেরও জ্বালাতন করতে হতো না। গোড়াতে বলিনি কারণ আমার ধারণা এরকম ভদ্রলোক অসাধু মানুষদের মুখোশ একেবারে পুলিশের সামনে খুলে ধরা উচিত। কে জানে আশপাশে এদের দলবল কিছু আছে কিনা, থাকতেও তো পারে। ঝুট ঝামেলা পাকাতে কতক্ষণ? অপরাধী সমেত জিপে উঠেও বারবার অভ্রকে সাবাস জানিয়ে গেলেন পুলিশ অফিসার। অমলও ওদের সঙ্গে গেল। সই সাবুদের প্রয়োজন। দোকান ফাঁকা হয়ে গেলে অভ্রর গালের 5 আঙুলের দাগটায় হাত বুলোতে বুলোতে অভ্রর মা হঠাৎ বলে উঠল, তুই তো এত বুদ্ধিমান ছেলে, 5 জনের সামনে চোর বলে মাকে তুই কোন আক্কেলে এত হেয় করলি বলতো? না করে উপায় ছিল না মা। সন্দেহটা অন্যদিকে ঘুরিয়ে না দিলে ভদ্রলোক এবং ওই ভদ্রমহিলা ঠিক বেরিয়ে যেতেন মেজাজ দেখিয়ে। ওদের যা চেহারা আর বেশবাস, তাতে পাবলিক সাপোর্টও পেয়ে যেতেন সঙ্গে সঙ্গে। ও বাবা, তোর পেটে পেটে এত! তা না হয় হলো, কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি। কৌতূহলটা আর চেপে রাখতে না পেরে বলে উঠলাম, টোবাকো পাইপে নতুন মিক্সচার ভরার আগে যে জমা পুরনো ছাইটা ঝেড়ে ফেলে দিতে হয়, এটা তুই জানলি কি করে? অভ্রর গলা স্বর বেশ ভারী কি হয়ে উঠল। বলল, লাহিড়ী জেঠু, মানে মিস্টার প্রতুল লাহিড়ী,
যেদিন আমাদের বাড়িতে সারাদিন ছিলেন সেদিনই জেনেছি। সারাদিন ধরে লক্ষ্য করেছি সেদিন যতবারই পাইপে নতুন মিক্সচার ভরছেন পুরনো ছাইটা ফেলে দিচ্ছেন ততবারই। অভ্রর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই সপ্রশংস দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ডয়ার টেনে 20 টাকার একখানা নোট বার করল বিমল। তারপর সেটা তুষ্টুবাবুর হাতে দিয়ে বলল, ভালো দেখে কড়া পাকের সন্দেশ নিয়ে এসো, তারপর কথা হবে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।